একটা সময় বয়সের তফাৎ দেখে বোঝা যেত বলে সম্ভব হয়নি কারণ নেওয়ার, কিন্তু এখন কারণ ভীষণ রোগা এটা অন্যরকম ছিলাম। তো এখন যেহেতু আমার বয়স বেড়েছে, আমার চুল একেবারেই পড়ে গেছে, তো আমাকে বয়স্ক একটা মানুষ হিসেবে মেনে নেওয়া যেতে পারে, মানে সেই জায়গা থেকে দুজনকে সিমিলার এজে লাগতে পারে বলে আমার মনে হচ্ছে। কি দেখছো? চেঞ্জ করলে 50th অ্যানিভার্সারি বলে কথা, একটু সাজবো না? কাপল হিসেবে বা এরকম দাম্পত্য হিসেবে কিন্তু আপনাদেরকে আগে কোনো ছবিতে সেভাবে দেখা যায় না। আমরা কখনো স্বামী স্ত্রী রোল করিনি। সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রাপ্তি। না, অঞ্জনের সঙ্গে অভিনয় করাটাই আমার কাছে একটা মস্ত বড় প্রাপ্তি, কারণ আমি মনে করি অঞ্জন এই যুগের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। তো সেটা সারা ভারতবর্ষের প্রেক্ষিতেই বলছি আমি কথাটা। তো তার সঙ্গে অভিনয় করাটা তো একটা মস্ত বড় প্রাপ্তি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই ছবিতে অঞ্জন দত্ত না থাকলে কি আপনি ছবিটা করতেন? না, একদম পরিষ্কার বলেও ছিলাম, এবং আমার মনে হয় না পরমও করতো, আমার মনে হয় শ্রীকান্ত করতেন, কারণ ওটা প্রথম থেকেই ভাবা হয়েছিল যে অঞ্জনার আমি করবো, মানে সেইভাবেই শুরু হয়েছে আর কি, এই ভাবনা থেকেই শুরু হয়েছে। যাক, বয়সটা হয়েছে তাহলে। রিনাদি কিন্তু আপনি আছেন বলেই এই চরিত্রটা করতে রাজি হয়েছে, তিনি নিজে বলেছেন। কোথাও হ্যাঁ ঠিক আছে, হয়তো আমি আমার ক্ষেত্রে খানিকটা তাই যে আমি কমফোর্টেবল যে মানে ওইটা আর কি, মানে যে রিয়েল, আমি খুব মানে স্বাভাবিক অভিনয় বিশ্বাস, রক্ত মাংসের, হ্যাঁ স্বাভাবিক অভিনয়, মানে অমর গুপ্ত তো অঞ্জন দত্ত নয়, সেই আর একটা লোক, সেইটা লোকটা হয়ে থাকতে বিশ্বাস করি, সেই জন্য আমি আরোপিত জিনিসটা পছন্দ করি না। তো সেটা আমি করতে পেরেছি কারণ আমার কো অ্যাক্টর সেও বিশ্বাস করে এই একই পদ্ধতিতে। মহিলারা এখনো তোমাকে কত কি বলেন, ভালো সেটা বাজে কথা না, আমার কেন অন্যরকম লাগছে ডক্টর। রিওয়াইন্ড করছি জীবনটাকে। পরিচালক পরমব্রত, সে কিন্তু তোমার হাত ধরে প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিল এবং তার পরিচালনায় তুমি এখন কাজ করছো, সেটাও তো আমার মনে হয় একটা অন্যরকম ইকুয়েশন, প্রাপ্তি। আমি পরমের মধ্যে ট্যালেন্ট দেখতে পেয়েছিলাম যখন ও স্কুল থেকে সবে বেরোচ্ছে, এবং অনেকগুলো কাজ একসঙ্গে করেছি। তো আমার মনে হয়েছে যে পরমব্রত খানিকটা আমার মতন, আমি অল্প বয়সে খুব তাড়াতাড়ি বড় হতে চেয়েছিলাম, বড় হয়ে গেছি, অনেকগুলো জিনিস যেগুলো নিয়ে সেই বয়সে ভাবার কথা না আমি ভাবতে আরম্ভ করেছি, সাহিত্য টাহিত্য এটা ওটা, পরমও সেটা করতে পেরেছে, মানে সেই জন্য আমার ইন্টারেস্টিং লেগেছে। যেগুলো অনেক ক্ষেত্রে আমাকেও পাকা বলা হতো, ওকেও পাকা বলা, বাট আমি মনে করি দ্যাট সেটা ওর স্ট্রেংথ। পরমের ছবি আগে একটা করার কথা একবার হয়েছিল, সোনার পাহাড়, সেটা যে কোনো কারণে করা হয়নি। তনুজা দারুণ অভিনয় করেছিলেন তাতে, কিন্তু সেখানে পরমের মানে সেন্সিটিভিটি সম্বন্ধে একটা, পরিচালক হিসেবে ওর সেন্সিটিভিটি সম্বন্ধে একটা ধারণা হয়েছিল ভালো আমার, এবং আমার পরমের সঙ্গে কাজ করার কোনো অনিচ্ছা ছিল না। তারপরে যখন গল্পটা শুনলাম, একটা রাতের গল্প, ওদের 50তম বিবাহ বার্ষিকী রাত, সেখানে দুজন অ্যাক্টর পুরো ছবিটাকে মানে টেনে নিয়ে যাচ্ছে, সেটার একটা চ্যালেঞ্জ থাকে, সেটা মানে অভিনয়টা কতটা গুরুত্বপূর্ণ, যে আমাদের অভিব্যক্তিগুলো এতটাই স্বতঃস্ফূর্ত, এতটা স্বাভাবিক হতে হবে যে আমরা পুরো ছবি একটা টানতে পারবো। সেটাতে দুজন অ্যাক্টর যারা পরস্পরকে ভীষণ বিশ্বাস করে এবং শ্রদ্ধা করে, একসঙ্গে কাজ করতে আগ্রহী, এরকম দুজন অভিনেতা ছাড়া হয় না এটা। আপনি তো জীবনটাকে পরিচালনা বলুন, অভিনয়ের মধ্যে দিয়ে অনেক স্তরে দেখেছেন। একটা কাপল 50টা বছর পেরিয়ে এসেছে, আজকের দিনে কখনো মনে হয় এটা মিথের মতো? ভালোবাসাটা যত পুরনো হয়, বিবর্তন হয়, তো তার আস্তে আস্তে একে অপরের সঙ্গী হয়ে ওঠে। মানে যখন আমার মা চলে গেলেন, মার তো শেষের দিকে তো মা মানে কোনো জ্ঞান ছিল না, শুয়ে থাকতেন, তবু যখন মা চলে গেলেন, এত বছরের সঙ্গী একজন,
তার সঙ্গে সারা জীবনটা বাবা পার করেছেন, তারপরে তো সেটার একটা লং জার্নি। হ্যাঁ, অত দিনের একটা জার্নির পর তখন তো মনে হয় আমার এতদিনের সঙ্গী চলে গেল। আমরা আগের জেনারেশনে দেখেছি, আমাদের মা ঠাকুমাদেরও দেখেছি, আপনি যেমনটা বললেন যে বিয়ে টিকিয়ে রাখার কোনো দায় ছিল না, মানে বিয়ে হয়েছে মানে টিকে থাকবে এরকম। কিন্তু এখনকার প্রজন্মে দেখি মানে 50টা তো অনেক দূর, মানে 5 বছর জীবনটা এখন মানে পুরনো ভাবনার ধারাটা বদলে গেছে। তখন তো আমার মানে 7 জন্মের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, মানে জন্মান্তরের সাথে 7 পাকে বাধা মানে একবারে, হ্যাঁ 7 জন্মের সাথী। তো এখন তো আর লোকে ঠিক সেইভাবে ভাবেও না। আর এখন জীবনটা মানে জীবন যুদ্ধ এত বেশি মানুষকে করতে হচ্ছে, আর মানে জীবনটা এত দ্রুত লয়ে চলে। আগে কিরকম হতো যে আচ্ছা একটা পুজো, তারপরে গরমের ছুটি, আচ্ছা তারপরে শীতের ক্রিসমাস আসছে, এরকম ভাবে আমরা ভাবতাম। এখন হচ্ছে কি দুম দুম করে বেরিয়ে যাচ্ছে, মানে এই বছরটা শেষ হয়ে গেল, আরেকটা বছর এসে গেল, তার মধ্যে কনস্ট্যান্টলি জিনিসের দাম বাড়ছে, মানুষের জীবন যুদ্ধ এবং চারপাশে খুনি, এই রাজনীতির যত রকমের এই গন্ডগোল সব চলছে, সমস্ত খুন ধর্ষণ ক্রিমিনালিটি কত কি চারপাশে, তার মধ্যে চাকরি বাকরি নেই লোকের, যেরকম ভাবে চলতে হচ্ছে তাতে মানুষের ধৈর্যটা কমে যাচ্ছে তো, এবং মনে জীবনটা দ্রুত বেরিয়ে যাচ্ছে, আমাকে করে নিতে হবে, যা করে আমার চাকরিটা করে নিতে হবে, আমার মানে এটা টিকছে না, আর এটা টিকবেও না, ছেড়ে দাও, এই যে ব্যাপারটা। কিন্তু আগে ছিল যে আমাকে এইটাই চালিয়ে যেতে হবে, সেটারও একটা মূল্য আছে। একটা খুব ইন্টারেস্টিং কথা ফেলিসিটি কেন্ডেল বলেছিলেন জেনিফার কেন্ডেলকে, যে শশী আর জেনিফারের কি করে বিয়েটা এত সুখের হলো। ফেলিসিটির বিয়ে ভেঙে গিয়েছিল, তো জেনিফার বলেছিল যে টু স্টার্ট উইথ প্রথমেই তোমাদের 25 বছর একসঙ্গে থাকতে হবে, তারপরে সব ঠিক হয়ে যায়। সকলে জানে অপর্ণা সেন মানে তো একটা ডিভা, খুব সৌন্দর্য, একটা মেইনস্ট্রিম হিরোইন। এটা প্রথমেই আমার এই সত্যের মুখোমুখি হতে হয়েছিল, অপ্রিয় সত্যের মুখোমুখি, যে এই ছবিতে আমাকে প্রথমেই মেনে নাও যে তোমাকে ভালো দেখাবে না ছবিটাতে। আপনি মেনে নিয়েছিলেন? হ্যাঁ, একটু কষ্ট হয়েছিল মানতে, কিন্তু মেনে নিতে হয়েছিল, কারণ তাছাড়া ছবিটা করা যেত না। এখন এই ধরনের যদি পপুলার ছবি দেখো, একেবারে মেইনস্ট্রিম কমার্শিয়াল, এক হিরোর 2 হয়, হিরোইন 3টে বউ, এই ধরনের ছবি কি কখনো অঞ্জন দত্তকে একটু হলেও আহত করে? আমার বিরক্ত লাগে, আমি দেখি না। ইউকের সিনেমা তো আমেরিকার মতো নয়, সেখানে তোকে টেলিভিশনের উপর ভালো ভালো কাজ হয়। আমাদের টেলিভিশনে প্রথম দিকে খুব ভালো ভালো কাজ হচ্ছিল, তারপরে টেলিভিশনের মান এত পড়ে গেল যে টেলিভিশনটাই পপুলার কালচার রিপ্রেজেন্ট করে। তো টেলিভিশনে আর ভালো টেলিফিল্ম, ভালো সিরিজ, মানে সমরেশ মজুমদারের গল্প নিয়ে কালপুরুষ সাহিত্য নির্ভর কাজ ভালো হিট করেছিল, সেটা কত হিট করেছিল। তো বা আশাপূর্ণা দেবীর গল্প হয়েছিল, হিট করেছিল। তো সেই জিনিসটা পড়ে গেছে, এখন ভীষণ নিচু মানের হয়ে গেছে, সেটা খুব দুঃখের। এরা তোমার আমার এমন একটা ছবি যেটা আমার মনে হয় সব ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে, মানে আমি বলতে পারছি সব সেক্টরের মানুষ হয়তো পছন্দ করবে। না, আমি বলছি সব ছবি সকলের জন্য নয়, এবং মানে সব ছবি থ্রিলার, সব ছবি মারামারি, সব ছবি ডার্ক, এরকম একটা অবস্থায় একটা অন্যরকম ছবি হবে, এবং সেটা তার দেখার মতো লোক আছে, আবার থ্রিলার দেখার মতো লোকও আছে, টার্গেট অডিয়েন্স আছে। হ্যাঁ, তো নানান রকম ছবি হবে, আছে সেই অডিয়েন্সটা আছে, বিশ্বাস করতে হবে সেটাতে। হয়তো একটা ফেল করলো, 2টো ফেল করলো, কিন্তু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা থেকেই পরম স্ক্রিপ্টটা লিখেছে, সেই বিশ্বাসটা থেকেই আমরা করেছি। সুতরাং আমার বিশ্বাস যে আমার চেনা জানা অজস্র মানুষ আছে যারা চটকারা বাংলা সিনেমা যায় না, তারা বসে অ্যামাজন দেখছে বা নেটফ্লিক্স দেখছে। তারা যদি আসে হলে, তারা যদি তাদের দায়িত্বটা পালন করে, যে ঠিক আছে বলছো তুমি বাংলা সিনেমার মান পড়েছে, চলো, তারা যদি আসে তাহলে ইট উইল বি বেটার ফর দ্য ইন্ডাস্ট্রি, ইট উইল বি হেলদি ফর দ্য ইন্ডাস্ট্রি। সমালোচনাকে আপনি কি হিসেবে নেন? যখন চারিদিকে আপনার নাম তুলেই ধরুন সমালোচনা হয়, তখন কি ওটাকে খুব পজিটিভলি নেন? পজিটিভলি না, যদি গঠনমূলক সমালোচনা হয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে, যে অপর্ণার এই ছবিতে এই জিনিসটা এরকম হলে ভালো হতো, তখন আমি সেটা ভেবে দেখি। বা এমনি লোকে সমালোচনা করার জন্য আজকাল সমালোচনা করে, ট্যাক্স লাগে না তো কথা বলতে, আর চিরকালই বলেছে আমার সম্বন্ধে, সেইটা নিয়ে যদি বসে থাকা যায় তাহলে তো কোনো কাজ করা যায় না। সারা জীবন এক ছাদের তলায় থাকার পরও কিন্তু
অনেক না বলা কথা থেকে যায় মনের গহীনে। আর সে কথাই বলছে বাংলা ছবি এ রাত তোমার আমার। ক্যামেরায় সনত মিশ্রার সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।